where the mind is without fear and the head is held high, where knowledge is free. ক্লাস 12 এর ইংরেজি ক্লাসে সমস্ত ছাত্রদের স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় কবিতা, পোয়েম, এবং কবিতার নাম তোমরা বোর্ডে লেখা দেখে পাচ্ছ, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই যে একটি কবিতা, সেটি অন্য নামেও পরিচিত, সনেট নাম্বার 18 বা সনেট 18, অর্থাৎ একটি কবিতারই দুটি নামকরণ হয়েছে। তো পাশে যেহেতু লেখা আছে সনেট 18, অবভিয়াসলি এটা অ্যাজিউম করা যেতেই পারে যে আমাদের আজকের আলোচ্য কবিতা একটি সনেট। সনেট শব্দটি তোমরা আগে পরিচিত হয়েছ, আগে যেগুলো ছোট ক্লাসে দুই একটা সনেট সম্বন্ধে তোমাদের জ্ঞান রয়েছে। তবুও একটু উঁচু ক্লাসে সেটা একটু এলাবোরেটলি বলতে গেলে তোমাদের কতগুলো বিষয়ে আরও জানতে হবে। সনেট মানে আমরা জানি 14 লাইনের কবিতা, যাকে বাংলায় বলা হয়ে থাকে চতুর্দশপদী কবিতা। অর্থাৎ এখানে লেখা আছে, দেখো, এ পোয়েম অফ 14 লাইন্স, তাকে বলা হচ্ছে সনেট। বাংলায় মধুসূদন দত্ত একজন বাঙালি কবি, যিনি সনেট রচনা করে বিখ্যাত হয়েছিলেন। এখানে আমরা যে সনেটটি পড়তে যাচ্ছি তার রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার। তবে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু সনেটের আবিষ্কর্তা কিন্তু নন। সনেটের উদ্ভব প্রথম দেখা যায় ইটালিতে 13th সেঞ্চুরিতে। ইভেন সনেট যে শব্দটি, সেটি একটি ইটালি শব্দ থেকে উদ্ভূত। সেই ইটালি শব্দের নাম হলো সনেটো, যার অর্থ লিটিল সাউন্ড অর সং। ইভেন এই যে ইটালিয়ান ওয়ার্ড সনেটো, সেটারও একটা অরিজিন রয়েছে। সে অরিজিনটা হচ্ছে গ্রিক অরিজিন, অর্থাৎ আসলে এটি একটি গ্রিক ওয়ার্ড যেখান থেকে এই শব্দটা উদ্ভূত হয়েছে। তো সেই গ্রিক ওয়ার্ডটা কি? গ্রিক ওয়ার্ডটার নাম হলো স্যানোস। এটা মানেও কিন্তু সাউন্ড, অর্থাৎ মিনিংয়ের দিক থেকে গ্রিক ওয়ার্ড আর ইটালিয়ান যে ডেরিভেটিভ, দুটোরই মিল রয়েছে। ইটালি কবিদের মধ্যে যিনি প্রথম সনেটের উদ্ভব করেছিলেন, অর্থাৎ ইনভেন্টর, তার নাম গিয়াকোমো ডি লেন্টিনি। এছাড়াও পরবর্তীকালে দান্তে এবং অন্যান্য কবি সনেট লিখতে শুরু করেন। দান্তে ইটালির মহাকবি, তিনি সনেট লিখে বিখ্যাত হয়েছিলেন। তবে সনেটকে জনপ্রিয় করে তুলতে আর একজন ইটালিয়ান কবি প্রধান ভূমিকা গ্রহণ করেন, তার নাম পেত্রার্ক। এবং তিনি যে ফ্যাশনে সনেট লিখতে শুরু করেন, তার নিজের নাম অনুযায়ী সে ফ্যাশনটা নতুন নামকরণ হয়ে যায় পেত্রার্কান সনেট। পেত্রার্ক সনেট লিখতে শুরু করেন 14th সেঞ্চুরিতে, অর্থাৎ
ইটালিতে যখন রেনেসা চলছে, নবজাগরণ চলছে, চারিদিকে শিক্ষা দীক্ষার বিস্তার হচ্ছে, ব্যবসা বাণিজ্যের বিস্তার হচ্ছে, সেই সময় তিনি সনেট লিখতে শুরু করেন এবং সেই সনেট কিন্তু অচিরেই ভীষণ জনপ্রিয় হয়ে পড়ে। সনেটগুলোর মূল থিম কিন্তু লাভ পোয়েম, অর্থাৎ প্রেম বিষয়ক যে কবিতা সনেটের মূল উপজীব্য তাই। এই সনেটকে নানা ভাগে ভাগ করা যায় কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে। সেই বিষয়গুলো কি কি? বিভিন্ন সনেটের মধ্যে স্ট্রাকচারের ডিফারেন্স আছে, অর্থাৎ এই যে 14 লাইনের কবিতা, এই ব্যাপারটি কিন্তু সব ধরনের সনেটে মেনটেইনড হয়, কিন্তু তবুও এর অভ্যন্তরীণ যে স্ট্রাকচার বা গঠন সেটা কিন্তু বিভিন্ন সনেটিয়াররা বিভিন্নভাবে করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু সনেট বিভিন্ন রকম হয়ে থাকে। এছাড়া আরেকটা ফিচার রয়েছে, সেটা হলো কি রাইম স্কিম, অর্থাৎ সনেটের রাইম কী হবে বা ছন্দ কী হবে এই ভিত্তিতেও কিন্তু সনেটের ভাগ হয়। এছাড়া থিম, যদিও বললাম যে সনেট একটি লাভ পোয়েম নর্মালি, তবুও থিমটা একটু ভ্যারি করে। বিভিন্ন সনেটিয়াররা বিভিন্ন থিমের উপরে সনেট রচনা করতেই পারেন, সে থিমের উপরে ভিত্তি করে কিন্তু সনেটের ভাগ হয়ে থাকে। এখন যে 4 জন সনেটিয়ারের নাম আমরা করব, তারা বিভিন্ন যুগের বিভিন্ন দেশের সাহিত্যের মহাকবি। তার একটা নাম আমরা জেনেছি, ইটালিতে পেত্রার্ক। পেত্রার্কের পুরো নাম ফ্রান্সেসকো পেত্রার্ক। তিনি যে সনেট লিখতে শুরু করেছিলেন সেটি পেত্রার্কান সনেট নামে পরিচিত। এই সনেটের একটা এক্সাম্পল তোমরা ক্লাস 12-এর সিলেবাসের মধ্যেই পাবে, দ্য পোয়েট্রি অফ আর্থ, যেটি তোমরা পরের ভাগে পড়বে। এছাড়া ইংলিশ লিটারেচারে উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখেছিলেন এবং উইলিয়াম শেক্সপিয়ারের আগেও অনেকে সনেট লিখেছিলেন, তবে শেক্সপিয়ার যেটা করেছিলেন সনেট রচনার নতুন ধারার প্রবর্তন করেছিলেন, ফলে তার ধারা অনুসারে যে সনেটগুলো তার সময় এবং তার পরবর্তীকালে রচিত হয় সেগুলি শেক্সপিয়ারিয়ান সনেট নামে পরিচিত। এছাড়াও স্পেন্সার সনেট রচনা করেছিলেন, সেটা স্পেন্সারিয়ান সনেট নামে পরিচিত। মিল্টন, জন মিল্টন, ইংলিশ লিটারেচারের মহাকবি, তিনিও কিন্তু সনেট লিখেছিলেন, যেটা মিল্টনিক সনেট নামেও পরিচিত। আজকে এত বিস্তৃতভাবে আলোচনা না করে আমরা সনেট নিয়ে আলোচনাটা প্রথম দুটো ভাগের মধ্যে সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ পেত্রার্কান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট। তো এই দুটো সনেটের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এরা কোথায় কোথায় আলাদা একটু আলোচনা করে নিলে আমাদের সুবিধা হবে এই অর্থে, কারণ এই দুটো সনেটের এক্সাম্পল কিন্তু আমাদের বইয়ের মধ্যে রয়েছে এবং আমাদের পরবর্তীকালে এটা পড়তে হবে। আজকে যে সনেট আমরা পড়তে যাচ্ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, ফলে এটা এভিডেন্ট যে এটা শেক্সপিয়ারিয়ান রীতি অনুযায়ী লিখিত হয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসে আরেকটি যে কবিতা রয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা, সেটি কিন্তু পেত্রার্কান ফ্যাশন অনুযায়ী লেখা হয়েছে। তাহলে এই দুটো ভাগের মধ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ব তখন সেগুলোর ফিচার্সগুলো আমাদের সামনে খুব সুন্দরভাবে বুঝতে পারা যাবে। তো পেত্রার্কান সনেট কার লেখা? ফ্রান্সেসকো পেত্রার্ক। শেক্সপিয়ারিয়ান সনেট কার লেখা, অর্থাৎ প্রথম কে লিখতে শুরু করেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার। এবার এসে স্ট্রাকচারের বেলায়। স্ট্রাকচার বলতে গেলে পেত্রার্কান সনেটের দুটো প্রমিনেন্ট সাবগ্রুপ রয়েছে, দুটো সাবগ্রুপ, অর্থাৎ দুটো স্ট্যাঞ্জা। এই সাবগ্রুপকে দুটো ভিন্ন নামে পরিচয় দেওয়া হয়েছে। প্রথমটার নাম হচ্ছে অক্টেভ
আর দ্বিতীয়টার নাম হচ্ছে সেস্টেট। অর্থাৎ পেত্রার্কান স্টাইল অনুযায়ী যেসব সনেট লিখিত হয়েছে তার দুটো স্ট্যাঞ্জা, একটি অক্টেভ, একটি সেস্টেট। এখন অক্টেভ মানে কি? অক্টেভ মানে হচ্ছে 8টি লাইনের স্ট্যাঞ্জা, যেটি সনেটের শুরুতেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a stanza of 8 lines। আর সেস্টেট মানে কি? 14 থেকে 8 যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি থেকে 6, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে সেস্টেট মানে হচ্ছে a stanza of 6 lines। যেসব সনেটিয়ার পেত্রার্কান ফ্যাশনটা ফলো করেন তারা মোটামুটিভাবে অক্টেভ আর সেস্টেট এই দুটো স্ট্যাঞ্জা অনুযায়ী কিন্তু তাদের সনেট রচনা করেন। এবার আসি শেক্সপিয়ারের সনেট রচনার ধারা অনুযায়ী সেই সনেটগুলোকে কটি ভাগে ভাগ করা যায় স্ট্রাকচার অনুযায়ী। তো শেক্সপিয়ার সনেটে মোট 4টি সাবগ্রুপ রয়েছে। অর্থাৎ 4টি স্ট্যাঞ্জা। তার মধ্যে প্রথম 3টি হচ্ছে কোয়াট্রেন্স। কোয়াট্রেন্স মানে হচ্ছে স্ট্যাঞ্জা অফ 4 লাইন্স। অর্থাৎ 4টি লাইনে এটি স্ট্যাঞ্জাকে বলা হয় কোয়াট্রেন। তাহলে 3টা স্ট্যাঞ্জা যদি থাকে এবং প্রতিটি স্ট্যাঞ্জা 4টা লাইন নিয়ে গঠিত হয় তাহলে এখানে হয়ে গেল 12 লাইন, বাকি থাকে 2 লাইন, যেটা যোগ করলে হয়ে যায় 14 লাইন। তাহলে বাকি 2 লাইনের স্ট্যাঞ্জাকে কি বলা হয়? কাপলেট। ইংরেজিতে কাপল মানে জোড়া বা দুটি, ফলে এখানে একটি কাপলেট থাকে, অর্থাৎ একটি দ্বিপদী স্ট্যাঞ্জা থাকে। আমরা এখানে লিখতেই পারি স্ট্যাঞ্জা অফ 2 লাইন্স। তাহলে স্ট্রাকচারের দিক থেকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া গেল যে পেত্রার্কান সনেট আর শেক্সপিয়ার সনেটের মধ্যে পার্থক্যটা কি, এবং এই দুটি ফ্যাশনে যেহেতু দুটো কবিতা আমাদের পড়তে হবে, এগুলো একটু ভালো করে জানা দরকার এবং বোঝা দরকার, কারণ এই সংক্রান্ত প্রশ্ন সে ছোট হোক কি বড়, লং কোশ্চেন্স কি শর্ট কোশ্চেন্স, এগুলো আসতেই পারে। যেহেতু জায়গা এখানে কম আছে এগুলো মুছে দিচ্ছি এবং বাকি কম্পারিজনের দিকে এগোচ্ছি। এবার এসে রাইম স্কিমের ব্যাপারে। রাইম স্কিম মানে ছন্দ। পেত্রার্ক যে ফ্যাশনে সনেট লিখেছিলেন তার ছন্দ এক ধরনের, এবং শেক্সপিয়ার যে ধরনের সনেট লিখেছিলেন তার ছন্দটাও আলাদা ধরনের। মোটামুটি যেসব সনেটিয়ার এসব ধারা অনুযায়ী সনেট লেখেন তারা এই ধরনের ছন্দরীতি ফলো করেন, কিন্তু কেউ কেউ সেখান থেকে একটু ডেভিয়েট করেন। তবে মোটামুটি কম বেশি সবাই নিজস্ব স্টাইল বা পেত্রার্কান ফ্যাশন বা শেক্সপিয়ার ফ্যাশন অনুযায়ী কিন্তু মোটামুটি সনেট লিখে থাকেন। তো পেত্রার্ক যে রাইম স্কিমটা সবসময় অনুসরণ করেছিলেন সেটি হলো ABBA CDE অনেক সময় সিডি না লিখে CDC ফর্মেও কিন্তু রাইম স্কিমটা গঠন করেছেন। এগুলো কি? এগুলো হলো ছন্দের মিল।
এ মানে প্রথম নম্বর লাইন, অর্থাৎ প্রথম লাইনে যে ওয়ার্ড থাকবে চতুর্থ লাইনে সেই ওয়ার্ডের সঙ্গে রাইমের মিল আছে। তেমনিভাবে প্রথম, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম এই চারটি লাইনের ওয়ার্ডের রাইমের মিল আছে, শেষে যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের রাইমের মিল আছে। অনুরূপভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে বি 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 অর্থাৎ সেকেন্ড, থার্ড, সিক্সথ আর সেভেন্থ এগুলো ওয়ার্ডের রাইমের মিল আছে। তারপরে ওগুলো দেখতেই পাচ্ছ সিডি সিডি অর্থাৎ কোথায় কোথায় মিল আছে সেটা তোমরা বুঝতেই পারবে। শেক্সপিয়ার সনেটের রাইম স্কিমের দিকে একটু এগোই, তাহলে দেখবো এটার থেকে কিছুটা ডিফারেন্ট। শেক্সপিয়ারের সনেটে 4টি স্ট্যান্জা থাকে। এখানকার রাইম স্কিম এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। তার মধ্যে প্রথম 3টে কোয়ার্ট্রেন অর্থাৎ 4টি লাইনের স্ট্যান্জা, পরেরটি কাপলেট অর্থাৎ 2টি লাইনের স্ট্যান্জা। এই রাইম স্কিমগুলো একটু মনে রাখা দরকার। এক্ষেত্রেও কিন্তু ছোট প্রশ্ন আসতেই পারে, অথবা লং কোশ্চেনের মধ্যে ছোট আকারে এরকম কোশ্চেন দিতেই পারে যে এই কবিতার রাইম স্কিমটা কী। ফলে তোমাদের বইয়ের মধ্যে একপাশে পেন্সিলে লিখে দেবে যাতে তোমাদের পরীক্ষায় দেখে যেতে একটু সুবিধা হয়। তো এগুলো রাইম স্কিম। তার পরবর্তী যেটা কম্প্যারিজনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যে কম্প্যারিজন করব সেটা হলো থিম, অর্থাৎ পেত্রাগান ফ্যাশনের থিম নর্মালি কী হয় আর শেক্সপিয়ারিয়ান ফ্যাশনের যেগুলো সনেট রয়েছে তার থিম মেনলি কী হয়ে থাকে। পেত্রাগান ফ্যাশনের যেগুলো সনেট সেগুলো থিম মূলত হয়ে থাকে ল্যামেন্টেশন অফ লাভার্স, অর্থাৎ কনভেনশনাল ল্যামেন্টেশন অফ লাভার্স। যেহেতু এগুলো মূলত লাভ পোয়েম, পেত্রাক যেগুলো সনেট রচনা করেছিলেন সেগুলো করতে দেখতে পাওয়া যায় যে তিনি প্রচলিত কনভেনশন অর্থাৎ প্রথা ফলো করে এই সনেটের বিষয়বস্তু এমনভাবে উপস্থাপিত করেছিলেন যাতে দেখা যাচ্ছে যে এখানকার প্রেমিকরা, কবিতার প্রেমিকরা ল্যামেন্ট করছে বা বিলাপ করছে। কেন? হয়তো ভালোবাসার হারিয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই কনভেনশন থেকে কিছুটা বেরিয়ে এসেছিলেন এবং নতুন থিমের উপরে সনেট লিখতে শুরু করেছিলেন, যেটা সেই যুগে নতুন ছিল এবং ভীষণ জনপ্রিয় হয়েছিল। তার থিমটা কীরকমভাবে বর্ণনা করা যেতে পারে? তিনি বিলাপের দিকে গেলেন না, তিনি যে বিষয়ে সনেট রচনা করলেন সেটিকে বলা যেতে পারে রিইনকার্নেটিং দ্য পাওয়ার অফ লাভ, অর্থাৎ ভালোবাসার যে ক্ষমতা বা শক্তি সেটাকে পুনর্জীবীকরণ। এবং আমরা যে আলোচ্য সনেটটা পড়ব সেখানে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো রকম বিলাপের কোনো ব্যাপার নেই, বরং এখানে তিনি ভালোবাসাটাকে বা প্রেমকে আইডিয়ালাইজ করছেন, সাবলিমাইজ করছেন। এবার উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে একটু বলতে শুরু করি। আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ক্ষেত্রে, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার নামটি যথেষ্ট। তিনি মূলত নাট্যকার, প্লে রাইট। 37 প্লে লিখেছিলেন ইন টোটাল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি অনেক সনেটও লিখেছিলেন। ফলে সনেটিয়ার হিসেবে তার যথেষ্ট নামডাক ছিল তার সমসাময়িক যুগে এবং পরবর্তী যুগেও। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয় 1564-এ।
তার জীবনী সম্পর্কে খুব একটা ভালো করে জানা যায় না, কোথাও লিখিত ইতিহাস নেই, তবে কিছুটা গুজব বা কিছুটা সত্য ঘটনা প্রচলিত রয়েছে। অনেকে বলেন যে তিনি খুব একটা লেখাপড়া জানতেন না, তবে আশ্চর্য বিষয় তার রচিত সাহিত্য সারা বিশ্বকে মুগ্ধ করে। এখন উইলিয়াম শেক্সপিয়ার সনেটিয়ার হিসেবে কীরকম ছিলেন? একটু আগে বলেছি যে নাট্যকার প্লাস কবি হিসাবে তিনি সমসাময়িক যুগেই যথেষ্ট বিখ্যাত হয়েছিলেন এবং পরবর্তী যুগে তো কথাই নেই, তিনি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি মোট 154টি সনেট রচনা করেছিলেন, 154 সনেটস। এই 154টি সনেটের মধ্যে 18তম যে সনেট সেটি আমরা এখন পড়তে যাচ্ছি। এই 154টি সনেটের বিষয়বস্তু বেশিরভাগ ক্ষেত্রে লাভ, অর্থাৎ সবকটি লাভ পোয়েম। তবে এর মধ্যে কিছু কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন প্রথম থেকে শুরু করে 126 নম্বর সনেটে তিনি তার লাভটা ডেডিকেট করেছেন টু মিস্টার HW। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো একটা পুরুষ ব্যক্তিত্বের প্রতি তিনি তার ভালোবাসাটা উৎসর্গ করেছেন। এখন মিস্টার HW-কে এই সম্বন্ধে কিন্তু একটু বিতর্কের অবকাশ রয়েছে, তবে মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে তিনি আর্ল অফ সাদাম্পটন ছিলেন। তিনি একাধারে শেক্সপিয়ারের ফ্রেন্ড ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার প্যাট্রনও ছিলেন, অর্থাৎ বন্ধু ছিলেন এবং তার পৃষ্ঠপোষক ছিলেন। আর্ল মানে হচ্ছে এক ধরনের ফিউডাল লর্ড, বাংলায় বললে হয় জমিদার, বড় জমিদার বা ভূস্বামী গোছের কিছু, সামন্ত প্রভু। তো সেই যুগে সামন্ত প্রভুরা কী করতো? নিজেদের ছোটোখাটো কোর্ট থাকতো, রাজসভা থাকতো, এবং যারা জ্ঞানীগুণী ব্যক্তি, কবি, বিভিন্ন দিকের দিকপাল, তারা তাদের কোর্টে তাদেরকে সাম্মানিক দিয়ে রেখে দিত। তেমনি উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্য রচনাতে আকৃষ্ট হয়ে সম্ভবত আর্ল অফ সাদাম্পটন তার সঙ্গে বন্ধুত্ব করে এবং তাকে তার নিজের রাজসভায় রেখে দেয়, অর্থাৎ তার প্যাট্রন হয়ে যায়, পৃষ্ঠপোষক হয়ে যায়। বাকি যে সনেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভাগ রয়েছে। 127 থেকে 152 এটা ডেডিকেটেড রয়েছে একটা ডার্ক লেডির উদ্দেশ্যে, যার পরিচয় কিন্তু পরিষ্কারভাবে কোথাও পাওয়া যায় না। তাহলে বাকি থাকলো আরও বাকি দুটো সনেট, 153 সনেট আর 154 সনেট। এগুলো ডেডিকেটেড রয়েছে কিউপিডের উদ্দেশ্যে। কিউপিড হচ্ছে গ্রিক গড অফ লাভ। তো আমরা এখন পড়তে যাচ্ছি সনেট 18, অর্থাৎ প্রথম ভাগে যে তিনি সনেটগুলো রচনা করেছিলেন সেই সনেট, যেগুলো ডেডিকেটেড রয়েছে মিস্টার HW-র প্রতি, যিনি ছিলেন আর্ল অফ সাদাম্পটন এবং একাধারে শেক্সপিয়ারের বন্ধু এবং প্যাট্রন। তো এখানে টাইটেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং পূর্বেই বলেছি যে এখানে দুটো টাইটেল রয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এবং আরেকটি টাইটেল রয়েছে সনেট 18। তাহলে এখানে দুটো টাইটেল দেওয়া হলো কেন একটি কবিতাতে? এই সম্বন্ধে একটা প্রশ্ন আসতেই পারে। যখন শেক্সপিয়ার সনেটগুলো রচনা করেছিলেন তখন কিন্তু তিনি কোনো টাইটেল দেননি। পরবর্তীকালে যে সংগ্রাহক, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে শেক্সপিয়ারের রচনা বা সনেটগুলো সংগ্রহ করে কম্পাইল করেছিলেন, অর্থাৎ কম্পাইলার, তিনি নিজের পছন্দ মতো এক একটা টাইটেল দিয়ে দেন যাতে একটি সনেট থেকে অন্য একটি সনেটকে আলাদা করা যায়। এবং শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে
এটি কিন্তু কম্পাইলার নিজেই এই টাইটেলটা দিয়েছেন, এবং এই টাইটেলটা তিনি কোথা থেকে পেলেন? সনেট থেকে পেলেন। সনেটের যে প্রথম লাইন সেটিকেই তুলে তিনি টাইটেল হিসেবে ব্যবহার করেছেন। ফলে একটা ব্যাপার এখানে রিমার্কেবল, টাইটেল নর্মালি প্রত্যেকটা প্রতিটা শব্দের যে ফার্স্ট লেটার টাইটেলের ক্ষেত্রে কী হয়ে যায়, সেটা ক্যাপিটাল লেটারে হয়। এখানে আমরা এই প্রথা থেকে একটু ডেভিয়েশন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যে এখানকার প্রতিটা শব্দের ফার্স্ট লেটার কিন্তু স্মল লেটারে রয়েছে। কেন রয়েছে? এই জন্য রয়েছে যে সনেট থেকে লাইন তুলে নিয়ে গিয়ে কিন্তু এখানে টাইটেল গঠন করা হয়েছে, সেই জন্যই এর মধ্যে ক্যাপিটাল লেটার ইউজ করা সম্ভবপর হয়নি। তো শ্যাল আই কম্পেয়ার দি লাভ পোয়েম অবশ্যই, এবং শেক্সপিয়ার রচিত প্রথম ভাগের কবিতাগুলোর মধ্যে অন্যতম, এবং সেটি ডেডিকেটেড টু মিস্টার H.W. সবই ঠিকই আছে। তো একটি সনেট থেকে অন্য একটা সনেটের থিম্যাটিক তো একটা ডিফারেন্স থাকেই। তো থিম্যাটিক ডিফারেন্স এনে কি? শেক্সপিয়ারের যেগুলো কম্পাইল সনেট রয়েছে সিরিয়ালি, তার মধ্যে 1 to 17 অর্থাৎ এই সনেটের আগের যে সনেট অবধি, যেগুলো অবভিয়াসলি ডেডিকেটেড ছিল H.W. প্রতি, তার মধ্যে থিমের একটা মিল ছিল। এবং মিল এখানেও কিন্তু শেক্সপিয়ার তার ফ্রেন্ডের বিউটির বর্ণনা করেছেন, সেগুলোকে সাবলিমাইজ করেছেন, এবং তিনি চেয়েছেন যে সেই ফ্রেন্ডের বিউটিটা যেন এটার্নালাইজ হয়। কিভাবে? যে সে ফ্রেন্ড তার পরবর্তী জেনারেশন সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ ফ্রেন্ডের যে অপত্যয় হবে বা ছেলে মেয়ে হবে, তার মধ্যে দিয়ে তার ফ্রেন্ডের সৌন্দর্যটা ধরা থাকবে। কিন্তু এই সনেট 18-এ তিনি একটু ডেভিয়েশন করলেন আগের যে থিম সেগুলো থেকে। কীরকম? এখানে কবি একটা মহামূল্যবান কথা বলেছেন। কি বলেছেন? তিনি তার ফ্রেন্ডের যে বিউটি, যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন এবং বিউটির প্রশংসা করেন, সেটিকে তিনি চিরন্তন করে রাখতে চান বা শাশ্বত করে রাখতে চান তার কবিতার মাধ্যমেই। এই যে একটি মহামূল্যবান কথা, এটির জন্য সনেটটি বিখ্যাত হয়ে পড়ে এবং সারা পৃথিবীতে কিন্তু পপুলারাইজ হয়ে পড়ে এই থিমের জন্যই। তো এখানে যদি থিমটা যদি ছোট্ট কথায় যদি লিখতে হয় এই কবিতার থিম কি, তাহলে সেটিকে দুটি ভাগে ভাগ করা যাবে, যেটা তোমাদের একটু ভালো করে নোট করতে হবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, প্লাস কবিতাটা বোঝার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। এখানে থিমকে দুভাগে ভাগ করা যেতে পারে। এক, এই সনেটের প্রথম দিকে বর্ণনা করা হয়েছে ডিস্ট্রাকশন অফ টাইম। দুই নাম্বার, পরবর্তী অংশে বর্ণনা করা হয়েছে eternal quality of love that transcends the ravages of time. এই থিমটি যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে কবিতাটি বোঝার ক্ষেত্রে আমাদের খুব সহজ হবে। তখন আমরা লাইন বাই লাইন পড়লে এর অর্থটা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে কবিতার বা সনেটের বিষয়বস্তু কি? প্রথম দিকে তিনি বর্ণনা করেছেন ডিস্ট্রাকশন অফ টাইম, অর্থাৎ সময়ের ধ্বংস। সময়ের ধ্বংস ব্যাপারটা কীরকম? সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই ধ্বংস হবে, এটা একটা এটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য ঘটনা।
যদি কেউ ঘর থেকে না বের হয়, একটা ঘরে নিজেকে আবদ্ধ করে রাখে, তবুও উইথ দ্য প্যাসেজ অফ টাইম, অর্থাৎ সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসবে, দৈহিক পরিবর্তন আসবেই, এবং তার যৌবন দশা থেকে সে বৃদ্ধ দশা পরিণত হবে ঘরের মধ্যে আবদ্ধ থাকলেও, এবং ধীরে ধীরে তার সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ধ্বংস হবে, এটা নিয়তি নির্দিষ্ট, এর বাইরে কেউ যেতে পারবে না। কোনো সজীব পদার্থ, সজীব বস্তু যেমন যেতে পারবে না, তেমনি কোনো নির্জীব বস্তু কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হয় না। আমাদের সোলার সিস্টেম, ইউনিভার্স, যত সব বস্তু রয়েছে সবাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোনো না কোনো সময় ধ্বংস হবে, যা সৃষ্টি আছে সেটা ধ্বংস হবে। কবি যখন এই সম্বন্ধে ভাবলেন যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ধ্বংস হবে, তখন তার মধ্যে একটা চিন্তা আসলো। কি চিন্তা? তিনি যে তার ফ্রেন্ডকে এত ভালোবাসেন, তার ফ্রেন্ডের যে বিউটি তাকে যে চার্ম করে বা মুগ্ধ করে, তার ফ্রেন্ডও তো একসময় মৃত্যু হবে, এবং তার বন্ধুর সৌন্দর্য একই রকম থাকবে না, সেটাও কিছুটা ডিকেড হবে, ডিক্লাইন্ড হবে। তাহলে তার বন্ধুর সৌন্দর্যকে কি করে এটার্নালাইজ করা যায়, শাশ্বত করা যায়, চিরন্তন করা যায়? তিনি প্রথমে ভাবলেন যে তার ভালোবাসার মধ্যে এমন নিশ্চয়ই কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটি তার বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন বা শাশ্বত করে রাখবে। তিনি আশেপাশের দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখলেন প্রকৃতির এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই, যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু একই রকম থাকছে, এবং এখান থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন তার বন্ধুর নিয়তি বা ভাগ্য একই রকম হতে যাচ্ছে। তবে এই সময় তার মাথায় একটি অদ্ভুত চিন্তা আসলো যে তিনি তার বন্ধুর সৌন্দর্য তার ভার্স অর্থাৎ কবিতা অর্থাৎ সনেটের মাধ্যমে লিখে দিয়ে যাবেন, এবং সেটা লিপিবদ্ধ হলে কি হবে? ট্রান্সেন্ডস দ্য র্যাভেজেস অফ টাইম, সময়ের ধ্বংসকে সেটা অতিক্রম করে যাবে। ব্যাপারটি কীরকম? যে 1564-এ শেক্সপিয়ারের জন্ম, তার পরবর্তীকালে কোনো এক সময় তিনি এই সনেট রচনা করেছেন, অর্থাৎ আজ থেকে 400 বছরেরও আগে, অর্থাৎ 450 বছর মোটামুটি এরকম বললে হয়। তো 450 বছর ধরে কিন্তু তার বন্ধু এখন জীবিত নেই, কিন্তু তার বন্ধুর কথা, তার বন্ধুর যে সৌন্দর্যের কথা আমরা এখনও জানতে পারছি। কিভাবে জানতে পারছি? এই সনেট করে জানতে পারছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে লিটারেচার বা সাহিত্যের মধ্যে কিন্তু একটা গুণ আছে। কি গুণ আছে? কোনো কিছুকে চিরন্তন করার গুণ। 450 বছর আগে লিপিবদ্ধ কথা এখন আমরা পড়তে পাচ্ছি, এবং সেই পঠিত বস্তুর মধ্যে দিয়ে সেই সৌন্দর্যটা আমরা উপলব্ধি করতে পারছি। এটাই হচ্ছে চিরন্তন ব্যাপার। এবং শুধু আজকে আমি পড়লাম বা আজকে তোমরা পড়লে এবং বন্ধুর সৌন্দর্য উপভোগ করতে পারলে সেরকম ব্যাপারটা নয়। পরবর্তীকালে যারা যারা যেসব পাঠক এই সনেট পড়বে তারা কিন্তু তাদের উপলব্ধি কিন্তু একই রকমই হবে। এটি একটি মহান সাহিত্যের গুণ। এবং এই চিরন্তন বৈশিষ্ট্য কতদিন ধরে চলবে? যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে, যতদিন না মানুষরা এই পৃথিবীতে বসবাস ছেড়ে চলে যাচ্ছে, ততদিন অবধি কিন্তু এই চিরন্তনতা বজায় থাকবে। ততদিন অবধি কিন্তু মানুষ এই সনেট পড়বে এবং তারপরে কি করবে? তার বন্ধুর সৌন্দর্য উপভোগ করবে, উপলব্ধি করবে, এবং এইভাবে তার বন্ধুর সৌন্দর্য যুগের পর যুগ ধরে একই রকম অবস্থায় থাকবে, যদিও তার পার্থিব বা নশ্বর দেহ অনেকদিন আগে বিলীন হয়ে গেছে। এই হলো থিম। তো এই থিমের জন্যই কিন্তু এই কবিতাটা ভীষণ জনপ্রিয়। মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে সবসময় যে সে নিজেকে এটার্নালাইজ করবে, কিন্তু তার মাধ্যম খুঁজে পায় না। এখানে কবি একটা মাধ্যমের উপায় বলে দিলেন যে তার নিজের রচিত সাহিত্য বা সনেট বা কবিতা যাই হোক, তার মাধ্যমে বন্ধুকে তিনি এটার্নালাইজ করতে চান। এই মাধ্যম পেয়েই কিন্তু সারা পৃথিবী আপ্লুত হয়ে গেল, এবং এই জন্যই কিন্তু কবিতাটা ভীষণ জনপ্রিয় হয়ে গেল। এবার আসি কবিতার ক্ষেত্রে। কবিতাটা বলেছি যে 450 বছর আগে লিখিত, ফলে যেগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে তার মধ্যে এখন অনেক কটি প্রচলিত নয়। সেই ওয়ার্ডগুলোকে বলে নিই। সেই ওয়ার্ডগুলি সারা কবিতা জুড়েই রয়েছে। তো সেই ওল্ড ইংলিশ
যাকে আমরা আর্কিক ইংলিশ বলে থাকি, সে আর্কিক ইংলিশ ওয়ার্ড এই সনেটের মধ্যে অনেক কটি বিদ্যমান। সেগুলো আগে জেনে নিই, সেগুলোর মানেগুলো আগে জেনে নিই, তাহলে কবিতা পড়তে আমাদের সুবিধা হবে। কারণ ওই শব্দগুলো কিন্তু এখন প্রচলিত নয়, সেই শব্দগুলো আগে লিখে দিচ্ছি। দি, দি মানে হচ্ছে ইউ। এগুলো আর্কিক ইউজ অফ ইংলিশ, বা অনেক সময় বলা যেতে পারে পোয়েটিক ইউজ অফ ইংলিশ, অর্থাৎ কাব্যিক ভাষায় এই শব্দগুলো ব্যবহার করা হয়, বা ওল্ড ইংলিশে এই শব্দগুলো অহরহ ব্যবহার করা হতো। তারপরে আরেকটি ওয়ার্ড আছে দাও। দাও মানেও কিন্তু ইউ, কিন্তু মিনিংয়ের দিক থেকে দুটো ডিফারেন্ট। দিটা ইউজ হয় অবজেক্টিভ কেসে, আর দাও ইউজ হয় সাবজেক্টিভ কেসে। অর্থাৎ দি হচ্ছে কর্মকারক, দা হচ্ছে কর্তৃকারক। পরবর্তী শব্দ আর্ট। আর্ট মানে হচ্ছে আর, হ্যাথ, হ্যাজ বা হ্যাভ। মোটামুটি এই কটি আর্কিক ইংলিশ বা পোয়েটিক ইংলিশ ইউজ করা হয়েছে, যেগুলো মিনিং বুঝতে হয়তো অসুবিধা হতে পারে বলে আগেই লিপিবদ্ধ করে দিলাম। এবার কবিতার মূল আলোচনাতে আসি এবং লাইন বাই লাইন পড়ব, ব্যাখ্যা করব এবং সেটি ভালো করে উপলব্ধি করার চেষ্টা করবে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবিতার নামকরণ যা, ফার্স্ট লাইনটা তাই, কোনো ডিফারেন্স নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার একটা, যে কবিতার ফার্স্ট লাইন হচ্ছে একটা কোশ্চেন। কোশ্চেন আমরা কখন রেইজ করি? যখন একটা আমাদের ডাউট বা সন্দেহ থাকে। তাহলে এখানে কবির মধ্যে ডাউটটা কি? প্রথম লাইন বা প্রথম কোশ্চেনটা পড়লে কিন্তু সেটি আমাদের উপলব্ধি হয় যে তার মধ্যে কি সন্দেহ রয়েছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তাই মিনিং কি? আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? তাহলে এই গ্রীষ্মের দিন, এই ব্যাপারটি যে ভালো করে উপলব্ধি না করতে পারবে, সে প্রশ্নটা বা সন্দেহটা কিন্তু বুঝতেই পারবে না। এখানে গ্রীষ্মের দিন বলতে কি বোঝানো হচ্ছে? গ্রীষ্মের দিন বলতে বোঝানো হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্মের দিন, কারণ উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের কবি বা ইউরোপের কবি। ইউরোপ বা ইংল্যান্ড হচ্ছে কোল্ড কান্ট্রিজ, অর্থাৎ এখানে সারা বছর শীত থাকে। আমাদের মতো টেম্পারেট কান্ট্রি নয়, আমাদের ইন্ডিয়ার মতো, যেখানে বছরের বেশিরভাগ সময় বর্ষা এবং গ্রীষ্মকাল থাকে, এবং শীতটা অল্প সময়ের জন্য থাকে, 2-3 মাস। ইংল্যান্ডে ব্যাপারটা উল্টো, ওখানে গ্রীষ্মকালই থাকে 2-3 মাস, বাকি সময় থাকে শীত। অর্থাৎ আমাদের এখানে শীতটা যেরকম উপভোগ্য, আমরা গ্রীষ্মকালে বাইরে রোদে বেরোতে পারি না, কিন্তু শীতকালে আমরা কি করি? ছাদে বা অন্য কোনো খোলা জায়গায় রোদ পোহায়। রোদটা আমাদের এখানে শীতকালে ভীষণ এনজয়েবল। তেমনি উল্টো দিকে ইংল্যান্ড বা ইউরোপে সামারটা ভীষণ এনজয়েবল। কেন? সামারে সানশাইন দেখতে পাওয়া যায়, সানি ডেজ থাকে, রৌদ্র আলোকিত দিন থাকে। ফলে সমস্ত ইউরোপবাসী, ইংল্যান্ডবাসী ঘর থেকে বেরিয়ে সি বিচ যায় বা অন্য কোনো খোলা জায়গায় যায় এবং রোদ পোহায়, ভীষণ উপভোগ্য ঋতু। শুধু তাই নয়, শীতকালে ইউরোপ বা ইংল্যান্ড বা কোল্ড কান্ট্রিজগুলোতে গাছের ফুল বা পাতা সব ঝরে যায়, কোনো ফল টলও দেখতে পাওয়া যায় না, পাখিও দেখতে পাওয়া যায় না, কিন্তু
স্প্রিং বা সামার সিজনে তারা কিন্তু আবার ফিরে আসে, গাছে ফুল ফল ধরে, পাখির আবার ফিরে আসে, ফলে প্রকৃতি সেজে ওঠে নিজেকে, লোকের মনেও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে এবং চারিদিকে একটা খুশি বা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তাহলে বলা যেতে পারে আমাদের যেমন শীতকালটা উপভোগ্য ঋতু, তেমনি ইংল্যান্ডে বা ইউরোপে কিন্তু সামারটা সবচেয়ে উপভোগ্য ঋতু। তো যদি বছরের অন্যান্য ঋতুর সঙ্গে সামারটাকে কম্প্যারিজন করা যায় তাহলে বলবো যে সমস্ত ঋতুগুলোর মধ্যে সামার হচ্ছে মোস্ট বিউটিফুল, মোস্ট এনজয়েবল। তাহলে কবি কি করতে চেয়েছেন? তার বন্ধুকে তুলনা করতে চেয়েছেন, দি মানে ইউ, অর্থাৎ এখানে কবির বন্ধু যার নামটি একটু আগে লেখা হয়েছিল যে মিস্টার HW, তাকে তিনি কম্পেয়ার করতে চেয়েছেন বা তুলনা করতে চেয়েছেন একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। আমরা একটু আগে বললাম যে ইংল্যান্ডে গ্রীষ্মের দিনের বৈশিষ্ট্য কী কী হতে পারে। তাহলে একটা সুন্দর ঋতু দিনের সঙ্গে তুলনা করতে চেয়েছেন তার বন্ধুর সৌন্দর্যকে, ভালো ব্যাপার, এটা তুলনা চলতেই পারে। কিন্তু তার মধ্যে একটা ডাউট দেখা দিল কবির মধ্যে যে তুলনা যথাযথ হবে কি না, এবং পরবর্তীকালে তার ডাউটটা রিমুভড হলো। তিনি নিজে জবাব দিলেন কবিতার মাধ্যমে যে তুলনা কিন্তু যথাযথ হবে না। কেন হবে না সেটা পরবর্তী লাইনগুলোর মধ্যে তিনি লিপিবদ্ধ করলেন। কি লিখলেন? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও, দাও মানে ইউ লিখে দিয়েছিলাম, সাবজেক্টিভ কেস অর্থাৎ তুমি। তুমি অর্থে এখানে কবির বন্ধু, তিনি বললেন যে তুমি অর্থাৎ কবির বন্ধু একটা গ্রীষ্মের দিনের চেয়ে বেশি লাভলি, বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট শব্দ, এটা আমি একটু লিখে দিই মিনিংটা। মাইল্ড বা মডারেট অর্থাৎ চরম নয়, মৃদু। তো গ্রীষ্মের আবহাওয়া ইংল্যান্ডে ভীষণ মৃদু থাকে, হালকা রোদ থাকে, তাপমাত্রাও খুব একটা বেশি থাকে না, মানে খুব কম থাকে না, খুব বেশি থাকে না, উপভোগ্য একটা তাপমাত্রা থাকে। কিন্তু কবির মনে হলো যে তার বন্ধুর সৌন্দর্য আরও বেশি ভালো, মোর বিউটিফুল, মোর লাভলি, এবং সেটি মোর টেম্পারেট অর্থাৎ মোর মডারেট। গ্রীষ্মে যেরকম মাইল্ডনেস রয়েছে তার চেয়ে বেশি মাইল্ড, অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে সামারের সৌন্দর্যের তুলনায় চলে না। সামারের সৌন্দর্যের চেয়ে তার বন্ধুর সৌন্দর্য অনেক বেশি ভালো তার কাছে, ফলে কোনো কম্পারিজন হয় না। ফলে প্রথম লাইনে তিনি যে একটা সন্দেহ বার্তা দিয়েছিলেন যে কম্পারিজনটাকে উপযুক্ত, তিনি পরের লাইনে সেটাকে সন্দেহটাকে, ডাউটটাকে রিমুভ করে দিলেন, বললেন যে এরকম কম্পারিজন চলেই না, কারণ তার বন্ধুর সৌন্দর্য, বিউটিটা হচ্ছে মোর লাভলি, মোর টেম্পারেট। তাহলে কেন এরকম তুলনা তিনি করতে চাইলেন না তার ব্যাখ্যাগুলো পরবর্তী লাইনে তিনি দিয়েছেন। কীরকম দিয়েছেন? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, মে, এর শব্দগুলো একটু আগে বলে দিই। ইংল্যান্ডে সামার সিজনটা হচ্ছে এপ্রিল অ্যান্ড মে, এই দুটো মাসে। তো ইংল্যান্ডে সামার সিজনটা এপ্রিল এবং মে দুটো মাসে দেখা যায়। কিন্তু মে মাসে যে সময় সামারের সৌন্দর্য, বিউটিটা পিকে থাকে এবং বার্ডস দেখতে পাওয়া যায়। বার্ডস মানে ফুলের কুড়ি। ইংল্যান্ডের জাতীয় যে ফুল, ন্যাশনাল যে ফ্লাওয়ার রোজ, ওই সময় কিন্তু রোজের বার্ড দেখতে পাওয়া যায়, কারণ শীত সবে শেষ হয়েছে। সামার সিজনে রোজ বার্ডগুলো সবে স্প্রাউট করতে শুরু করে। কিন্তু এই মে মাসে কিন্তু অনেক সময় রাফ উইন্ড বা রাফ ওয়েদার দেখতে পাওয়া যায়, খড়ো বাতাস, জোরালো বাতাস, হাই উইন্ড দেখতে পাওয়া যায়। সেগুলো কী করে? শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে ফুলের কুড়িগুলোকে শেক করে। শেক মানে কি? কাঁপন ধরিয়ে দেয়। আমরা এখানে বলতে পারি কাঁপন ধরিয়ে দেয় বা গাছ থেকে খসে পড়ে যায় কুড়িগুলো, এরকম কিছু একটা। মোটামুটি কবি এখানে লিখে দিয়েছেন যে কাঁপন ধরিয়ে দেয়। এখানে তিনি একটা কথা ইউজ করলেন, ডার্লিং, কার আগে? বার্ডস অফ মের আগে। ডার্লিং মানে এখানে লাভেবল, ডার্লিং মানে লাভেবল, অর্থাৎ প্রিয়। এটা একটা মেটাফরিক ইউজ
অর্থাৎ রূপক অর্থে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে গ্রীষ্মের দিনে সৌন্দর্যের মধ্যে কিছু কিছু ড্রব্যাকস বা ত্রুটি রয়েছে। কি ত্রুটি? প্রথমে তিনি বললেন যে ড্রব্যাকস অফ সামার। প্রথম ত্রুটি তিনি কি তিনি ব্যাখ্যা করলেন যে রাফ উইন্ড। গ্রীষ্মকালে কি দেখতে পাওয়া যায়? খড়ো বাতাস বা প্রচণ্ড বাতাস মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, যার ফলে ফুলের কুঁড়ি নষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের সৌন্দর্যটাও কিছুটা হ্যাম্পার্ড হয়, কারণ ফুল না থাকলে সেই ঋতুর সৌন্দর্য সেরকম থাকে না। আর কি হয়? অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এবং সামারের যে লিজ সেটার কিন্তু খুব শর্ট এ ডেট, অর্থাৎ শর্ট লাইফ স্প্যান রয়েছে। অর্থাৎ আমরা এটা নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারি ট্রানজিটোরিনেস অফ সামার। অর্থাৎ গ্রীষ্মকালের ক্ষণস্থায়িত্ব, গ্রীষ্মকাল বেশি দিন লাস্টিং করে না। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে লিজ, ইজারা বাংলায় বললে। লিজ শব্দটা আমরা হামেশাই এখন শুনি, জমি বাড়ি ফ্ল্যাট এগুলো ইজারা নেয় অনেক কোম্পানি বা একটা ইন্ডিভিজুয়াল ইজারা নিতে পারে। ইজারা মানে কি? যে পার্মানেন্ট হোল্ডিং পেলো বা পার্মানেন্ট পজিশন পেলো সেই ব্যাপারটা নয়, কিছু সময়ের জন্য ভাড়া হিসেবে নেওয়া। এটা একটা লিগাল টার্ম। এই লিজ কথাটা তিনি কিন্তু শেক্সপিয়ার কিন্তু ইউজ করেছেন অন্যান্য কবিতাতেও, এবং এটা বলা হয় থাকে যে শেক্সপিয়ারের ডিকশন শব্দ ভাণ্ডার কিন্তু ভীষণ এনরিচড। অন্যান্য সনেটিয়াররা হয়তো 8 থেকে 9,000 ওয়ার্ড ইউজ করেছেন সনেটগুলোর ক্ষেত্রে, কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় তিনি 20,000 অর্থাৎ 20,000 শব্দ কিন্তু ব্যবহার করেছেন তার বিভিন্ন রচনাতে। এই জন্য কিন্তু ডিকশনের দিক থেকে শেক্সপিয়ারকে সবচেয়ে এনরিচড বলা হয়ে থাকে। তাহলে এই যে লিজ এই কথাটা বা এই ওয়ার্ডটা কিন্তু অন্যান্য কবি বা অথর বা লেখকরা কিন্তু ব্যবহার করবে না, যেটা শেক্সপিয়ার খুব সহজে ব্যবহার করলেন। তাহলে লিজ মানে কি? লিজ অর্থ, লিজকে আমরা প্রথমে লিখে থাকি একটা লিগাল টার্ম অর্থাৎ আইনি পরিভাষা। এটি একটি আইনি পরিভাষা যার মাধ্যমে একটি চুক্তি করা হয়, অর্থাৎ একটা চুক্তিকে আইনি পরিভাষায় লিজ বলা হয়। যে চুক্তির মাধ্যমে কি করা হয়? কোনো কিছুকে রেন্ট আউট করে দেওয়া হয়, অর্থাৎ ভাড়া দেওয়া হয়। অর্থাৎ চুক্তি সম্পাদনের মাধ্যমে কোনো কিছুকে ভাড়া দেওয়া, এটাকে বলে লিজ। কিন্তু কবিতায় এই লিজ শব্দটি একটু ডিফারেন্ট মিনিংয়ে ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি হেয়ার মানে কি? এই কবিতার ক্ষেত্রে লিজ মানে কি? ডিউরেশন, অর্থাৎ কোনো কিছুর স্থায়িত্ব। তাহলে ডিউরেশন শব্দটাই আমরা এখানে বুঝবো, যেহেতু কবিতার মিনিংটা এখানে আলাদা করে প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে কি গেল? অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। অর্থাৎ গ্রীষ্মকালের যে ডিউরেশন, স্থায়িত্ব, সেটা কিন্তু ভীষণ কম। অর্থাৎ গ্রীষ্মকাল ভীষণ ট্রানজিটরি, ভীষণ ক্ষণস্থায়ী। তাহলে আমরা ফার্স্ট টাইম যেটা যদি সাম আপ করি বা থিমটা যদি পুনরায় আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে কবি প্রথমে তার বন্ধুর সৌন্দর্যকে একটি সামারের ডের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে গিয়েছিলেন, কিন্তু প্রথমেই তার মধ্যে একটা ডাউট বা সন্দেহ হলো, এবং তিনি পরবর্তীকালে দেখালেন যে তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে একটি সামারের ডের সৌন্দর্যের তুলনা, কম্পারিজন কিন্তু যথাযথ নয়। কারণ সামারে কতগুলো ড্রব্যাক রয়েছে। একটা কি, এখানে রাফ উইন্ড বা রাফ ওয়েদার দেখতে পাওয়া যায়, যার ফলে বার্ডসগুলো শেক অফ হয় এবং সামারের বিউটিটা কিছুটা মার্ড হয় বা হ্যাম্পার্ড হয়। তার সঙ্গে সঙ্গে তিনি দেখালেন
যে সামারটা কিন্তু ক্ষণস্থায়ী নয়, অথচ তিনি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করতে চান। ফলে তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে সামারের ডে সৌন্দর্য কোনো মিলই নেই বা তুলনা যথাযথ নয়, এ বিষয়ে তিনি নিশ্চিত হলেন। ফার্স্ট স্ট্যাঞ্জা কমপ্লিট। প্রথম স্ট্যাঞ্জা পড়া হলো, দ্বিতীয় স্ট্যাঞ্জা শুরু করি। আজকে পুরো কবিতাটি কমপ্লিট করা সম্ভব নয়, যতখানি টাইম দেওয়া হয়েছে, ফলে এটি দুভাগে পড়তে হবে, কিছু করার নেই। যাই হোক, দ্বিতীয় স্ট্যাঞ্জা আজকে কমপ্লিট করে ক্লাস শেষ করব। দ্বিতীয় স্ট্যাঞ্জায় আসি। দ্বিতীয় স্ট্যাঞ্জার প্রথম যে লাইন লেখা আছে, এখানে তিনি আরও ড্রব্যাকস তিনি বর্ণনা করছেন। আমি ভুল করে এখানে মুছে দিলাম, তবে তোমরা হয়তো নোট ডাউন করে নিয়েছো যে সামারের ড্রব্যাকগুলো কী কী, যেটি তিনি প্রথম স্ট্যাঞ্জাতে লিপিবদ্ধ করেছেন। ওখানে দুটো ড্রব্যাকের কথা বলেছেন। তো সেকেন্ড স্ট্যাঞ্জাতে কিন্তু আরও ড্রব্যাক তিনি এখানে উল্লেখ করলেন। কি উল্লেখ করলেন? সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এটা একটু বুঝতে হবে। আই অফ হেভেন, আই অফ হেভেন বলতে এখানে বোঝানো হয়েছে সানকে, অর্থাৎ সূর্যকে। এটাকে হেভেনের আই বলবো কেন, অর্থাৎ স্বর্গের চোখ বললো কেন? এখানে স্বর্গ বলতে রাফলি স্কাইকে বোঝানো হয়েছে, আর আই মানে চোখ। তো আকাশের মধ্যে দিনের বেলায় শুধুমাত্র সান, একটি মাত্র সূর্যই কিন্তু জল করতে দেখতে পাওয়া যায়, ফলে এটিকে রাফলি একটা আই বলা হয়েছে। এবং এই ডিকশনটা তিনি অন্য জায়গায়ও তিনি ইউজ করেছেন, শেক্সপিয়ার। তো এখানে বলেছে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, যে কখনো কখনো দেখতে পাওয়া যায় আই অফ হেভেন অর্থাৎ সানটা, সূর্যটা খুব হট সাইন করছে, অর্থাৎ খুব উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। আমাদের গ্রীষ্মের দেশের লোকদের ক্ষেত্রে এই ব্যাপারটি অসহনীয় হয়ে উঠতে পারে যে সূর্য প্রখর রোদ দিচ্ছে, কিন্তু ওদের দেশে কোল্ড কান্ট্রিজগুলোতে এই ব্যাপারটি উপভোগ্য। তাদের দেশে বেশিরভাগ সময় মেঘলা থাকে, সূর্য দেখতে পাওয়া যায় না। ওদের দেশে যদি এরকম প্রখরভাবে সূর্য রোদ দেয়, সেটা তাদের পক্ষে একটা উৎসবের দিন, আনন্দের দিন। তিনি এখানে বলেছেন কখনো কখনো গ্রীষ্মের দিনগুলোতে দেখতে পাওয়া যায় যে সূর্য প্রখরভাবে, আই অফ হেভেন প্রখরভাবে রোদ দিচ্ছে, উজ্জ্বলভাবে জাজ্জল্যমান বা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। এই টার্মটা ইউজ করা ভালো, কিরণ দিচ্ছে, অর্থাৎ আবহাওয়া বেশ উপভোগ্য। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, কিন্তু প্রায়ই দেখতে পাওয়া যায় যে তার গোল্ড কমপ্লেকশন, সূর্যের যে গোল্ড, সোনার বর্ণ, কমপ্লেকশন মানে কালার অফ বডি, সূর্যের যে গাত্রবর্ণ, গায়ের বর্ণ, গোল্ডেন যে কালার রয়েছে সূর্যের দিকে তাকালে, অর্থাৎ দিনের মধ্যভাগের দিকে তাকালে আমাদের মনে হবে কি যে সূর্যের রং সোনার বর্ণের। সেই সোনার বর্ণটা ডিমড হয়ে যায়, ডিমড। ডিম কথাটা আমরা হয়তো পরিচিত, অন্তত আমাদের ছোটবেলায় পরিচিত শব্দ ছিল, কারণ যখন গ্রামে ইলেকট্রিসিটি অনেক গ্রামে থাকতো না, তখন বাড়িতে বাড়িতে ডিম লাইট জ্বালানো হতো। ডিম লাইট মানে কি? একটি ছোট ল্যাম্পের মতো, কেরোসিন ল্যাম্পের মতো একটি বাতি, সেটির ঔজ্জ্বল্য কিন্তু লণ্ঠনের মতো ছিল না, ফলে সেটিকে বলা হতো ডিম লাইট। আমরা ছোটোবেলায় শব্দটা ভুল বুঝতাম। যাই হোক, বড় হয়ে কি জেনেছি যে ডিম মানে কিন্তু নট ব্রাইট, অর্থাৎ অনুজ্জ্বল। তাহলে এখানে কি গেল যে কখনো কখনো গ্রীষ্মকালে সূর্যের ঔজ্জ্বল্য ভালো রকম বজায় থাকে, কিন্তু বেশিরভাগ সময় কি হয়ে যায়, তার গায়ের রং, গোল্ডেন যে কমপ্লেকশন, সেটা ডিম হয়ে যায়, নট ব্রাইট, অর্থাৎ সে ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে না। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিক ঘটনা। কেন? অনেক সময় দেখতে পাওয়া যায় যে গ্রীষ্মকাল হোক বা যে কোনো ঋতুই হোক না কেন, যে সূর্য প্রখরভাবে তাপ দিচ্ছে, এমন সময় একটি
মেঘের খণ্ড এসে সূর্যকে ঢেকে দিল, ফলে সূর্যের সে আগের তাপ বা উজ্জ্বলতা থাকলো না, সে আগের সে তার যে গায়ের রং বা কমপ্লেকশন, গোল্ডেন কমপ্লেকশন, সেটাও বজায় থাকলো না। সে একই ঘটনার কথা এখানে কবি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সানের যে গোল্ডেন কমপ্লেকশন সেটা ডিমড হয়ে যায়, ব্রাইট আর থাকে না। এই ব্যাপারটা কিছুটা ইমপ্লাইড মানে কি ইঙ্গিতে বলা হয়েছে, অর্থাৎ স্পষ্টভাবে বললে এটা যেটা ব্যাখ্যাতে বোঝানো সম্ভব সেটা হলো কি, যে অনেক সময় সানটা কি হয়ে যায়, কোনো লেয়ার অফ ক্লাউড অর্থাৎ মেঘের স্তর দিয়ে ঢেকে যায়, কভার্ড হয়ে যায়, ফলে সে তার যে ব্রাইটনেস সেটা চলে যায় এবং সানটাকে একটা ডিমড সান বলে মনে হয়, নট ব্রাইট বা লেস ব্রাইট সান বলে মনে হয়। তাহলে এটা কিন্তু একটা ড্রব্যাক। কিছু ড্রব্যাক, সামারের ড্রব্যাক, যে সামার ট্রানজিটরি নেচারে তো অবশ্যই তার সাহিত্য বেশি নয়, কিন্তু যতখানি সাহিত্য রয়েছে সেই সব দিনগুলোতে কিন্তু তার সৌন্দর্য সমানভাবে থাকে না। কোনো কোনো সময় রাফ উইন্ড বা রাফ ওয়েদার দেখতে পাওয়া যায়, কোনো কোনো সময় ক্লাউডি ডে দেখতে পাওয়া যায়, ফলে সানশাইন কিন্তু আগের মতো থাকে না। তাহলে ড্রব্যাকের ক্ষেত্রে আমরা আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারি, ড্রব্যাকস অফ সামার। থার্ড নম্বর পয়েন্ট, ক্লাউডি কন্ডিশন, মেঘলা পরিবেশ, যার ফলে আগের মতো রৌদ্রোজ্জ্বল দিন থাকছে না। তাহলে এগুলো ড্রব্যাক তিনি দেখলেন সামারের, ফলে তার বন্ধু সৌন্দর্যের সঙ্গে সামারের সৌন্দর্যের তুলনা যথাযথভাবে মনে করলেন না, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা ইনফারেন্স ড্র করলেন এগুলো প্রাকৃতিক ঘটনা দেখে। ইনফারেন্স মানে হচ্ছে সিদ্ধান্ত। কীরকম ইনফারেন্স ড্র করলেন সেটি পরবর্তী লাইনগুলোতে লেখা আছে। কি লেখা আছে? অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। এখানে ফেয়ার দুবার উল্লেখ করা হয়েছে, কিন্তু ফেয়ারের আলাদা আলাদা মিনিং আছে, সামান্য আলাদা মিনিং আছে, পরে বলছি। তো এখানে কি লেখা আছে? অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, যে প্রতিটি ফেয়ার অর্থাৎ বিউটিফুল থিং, বিউটিফুল অবজেক্ট, তাদের ফেয়ারনেস থেকে কিছুটা বিচ্যুত হয় বা তাদের ফেয়ারনেস কিছুটা ডিক্লাইন করে, কমে যায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। এবং এই যে ফেয়ারনেস যে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ সৌন্দর্য হারিয়ে যাচ্ছে বস্তুর, সুন্দর বস্তুর, কীভাবে হারায়? বাই চান্স, হঠাৎ করে, বাই মিসফরচুন হারিয়ে যায়, সাডেনলি হারিয়ে যায়, অথবা নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা ন্যাচারাল প্রসেস হারিয়ে যায়। ব্যাপারটা একটু ব্যাখ্যা করা দরকার। তাহলে তিনি কি দেখলেন? যে চারপাশে সামারের সৌন্দর্য প্রথমে দেখলেন, দেখার পর তিনি দেখলেন সামারের সৌন্দর্যের কতগুলো ড্রব্যাক আছে, যেগুলো পরপর লিখে দেওয়া হলো, 3টে ড্রব্যাক। এবং এই ড্রব্যাকগুলো দেখেই, ত্রুটিগুলো দেখেই তিনি সিদ্ধান্তে আসলেন যে প্রকৃতিতে যতগুলো সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, ফেয়ার থিংস, ফেয়ার মানে এখানে বিউটিফুল, তাহলে ফার্স্ট ফেয়ার যেটা লিখে দেওয়া আছে সেটি একটি অ্যাডজেক্টিভ। তার মানে কি? ফেয়ার থিংস বা বিউটিফুল অবজেক্টস। সেকেন্ড যে ফেয়ার সেটা একটি নাউন, এটা মানে ফেয়ারনেস বা বিউটি। তাহলে কি দেখা গেল? তিনি সিদ্ধান্ত উপনীত হলেন যে প্রকৃতিতে যত ফেয়ার থিংস বা সুন্দর জিনিস, বিউটিফুল অবজেক্টস রয়েছে, কোনো না কোনো সময় সেই বিউটিফুল অবজেক্টসগুলো তাদের বিউটিটা ডিক্লাইন হয়, অর্থাৎ তাদের বিউটিটা কমে যায়। কেন কমে যায়? বাই চান্স, একটা মিসফরচুন ঘটলো সেই জন্য কমতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি। একটি সুন্দর ছেলে বা মেয়ে, দেখতে ভীষণই সুন্দর, হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্ট ঘটলো, রোড অ্যাক্সিডেন্ট, তার মুখের মধ্যে একটা বিকৃতি চলে আসলো অ্যাক্সিডেন্টের ফলে, সে আগের সৌন্দর্য হারিয়ে ফেললো। তাহলে এটা হচ্ছে বাই চান্স, অর্থাৎ হঠাৎ করে সৌন্দর্য হারিয়ে ফেলা। তো এরকম অ্যাক্সিডেন্টের উপরে কারো হাত নেই, এটা হঠাৎ করে হতেই পারে। কিন্তু কারো জীবনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলোই না,
তাহলে কি তার সৌন্দর্য চিরদিন বজায় থাকবে? থাকবে না, কারণ সৌন্দর্য বা বিউটিটা কিন্তু ডিক্লাইন্ড হয়। কবি বলে দিয়েছেন কীভাবে ডিক্লাইন্ড হয়, অন্য একটা পদ্ধতিতে হয়। সেটা হলো কি, নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ ন্যাচারাল প্রসেসে হয়। একদম কবিতার শুরুর প্রথম দিকে হয়তো বলেছিলাম আলোচনায় যে কেউ একজন ঘরে আবদ্ধ থাকলেও তার সৌন্দর্যটা ডিক্লাইন হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। এটাই তিনি বর্ণনা করলেন যে ন্যাচারাল প্রসেসে কিন্তু সব জিনিসেরই সৌন্দর্য ডিক্লাইন্ড হয় এক সময়। এখানে একটা ওয়ার্ড আছে আনট্রিমড, আনকাট বা আনচেঞ্জড, একটু লিখে নিই, এটা একটু ব্যাখ্যা করা দরকার। এটা মানে আনকাট বা আনচেঞ্জড। ন্যাচারাল প্রসেস অফ এজিং, অর্থাৎ বুড়ো হয়ে যাওয়া, বয়স্ক হওয়ার যে প্রাকৃতিক যে প্রসেস রয়েছে, পদ্ধতি রয়েছে, সেটাকে চেঞ্জ করা যায় না। আনট্রিমড মানে কি আনচেঞ্জ থাকে। সব যুগে এটা সত্যি। কারো জীবনে কোনো মিসফরচুন ঘটলো না, কোনো দুর্ঘটনা ঘটলো না, তবু তার সৌন্দর্য ডিক্লাইন্ড হবে উইথ প্যাসেজ অফ টাইম, এবং সেটিকে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। এটা একটা ন্যাচারাল প্রসেস। এটাকে বলা হয়েছে নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। ঠিক আছে, তো দেখা গেল কি যে তিনি এইটা মেনে নিলেন যে প্রাকৃতিক যেগুলো বস্তু রয়েছে সবাই তার সৌন্দর্য হারাবে। তাহলে কবির মধ্যে একটা চিন্তার উদয় হয়েছে, আমরা বুঝতে পারছি সেকেন্ড স্ট্যান্ডাতে এসে কীরকম। তিনি চান যে তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন থাকুক, শাশ্বত থাকুক, কিন্তু সেটিকে শাশ্বত করা বা এটার্নালাইজ করার কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না এখনও অবধি। সেকেন্ড স্ট্যান্ডা কবিতা পড়া অবধি খুঁজে পাচ্ছেন না, এবং এই চিন্তাটা তার মধ্যে ঢুকে গেছে যে তার বন্ধুর সৌন্দর্যকে, এত সুন্দর তার দেখতে তার বন্ধু, যে সামারের ডেট থেকেও তার সৌন্দর্য অনেক বেশি ভালো বলে তার কাছে মনে হচ্ছে, কবির কাছে মনে হচ্ছে। সেটিকে তিনি কী করে চিরন্তন করবেন তার উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। ইভেন সামারের ডেট সঙ্গে তুলনা করতে গেলেও দেখা যাচ্ছে সামারের ডেট থেকেও তার বন্ধুর সৌন্দর্য অনেক বেশি, ফলে লোকের কাছে সেই সৌন্দর্য কী করে উপস্থাপিত করবেন তার উপায় তিনি বুঝতে পারছেন না। তো আজকে ক্লাস এটুকু অবধি শেষ করি, পুরোটা শেষ করা সম্ভবপর হলো না। পরবর্তী ক্লাস সম্বন্ধে একটু হিন্ট দিয়ে দিই। লাস্ট স্ট্যান্ডা পড়া হবে, ব্যাখ্যা করা হবে, এবং কোশ্চেন্স, লং কোশ্চেন্স, শর্ট কোশ্চেন্স যেগুলো আছে সেগুলো আলোচনা করা হবে। এই সনেট ভীষণ জনপ্রিয় সারা পৃথিবী জুড়েই, ফলে পরবর্তী ক্লাসটি যদি অ্যাটেন্ড করো ভালো মতো, তাহলে পুরো কবিতাটা ভালো মতো বুঝতে পারবে। আজ পর্যন্ত এই পর্যন্ত রাখি, ধন্যবাদ।